লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গল্পকথক প্রিয়ব্রত, আর তোমাদের জন্য আমার চ্যানেলের আজকের বিশেষ নিবেদন অরুণাভ দত্তের লেখা কাহিনী আমারও পড়ানো যাহা চায়। তাহলে শুরু করা যাক। অর্পণ আর পাপড়ি পাশাপাশি বসে একটা রবীন্দ্রসঙ্গীত শুনছিল। অর্পণের মোবাইলের সঙ্গে যুক্ত হেডফোন শেয়ার করেছে দুজনে। বিকেলে গঙ্গার ধারে বসে হাওয়া খেতে খেতে ওরা প্রায়ই গান শোনে। তখন ওদের মনের ক্যানভাসে অস্পষ্ট ভেসে ওঠে দুটো মুখ। অর্পণ ভাবে ওটা ঋষিতা, আর পাপড়ি ভাবে ওটা নিশ্চয়ই রণদীপ। অর্পণ মনে প্রাণে বিশ্বাস করে ঋষিতা ওকে ভালোবাসে, আর পাপড়িও ভাবে রণদীপ যদি ওকে প্রপোজ করতো, উফ কি ভালোই না হতো। অর্পণ আর পাপড়ি পরস্পরের প্রতিবেশী। ছেলেবেলা থেকেই ওরা খুব ভালো বন্ধু। ওদের বিশ্বাস ওরা একে অপরের সমস্ত গোপন তথ্য জানে। অর্পণ প্রেমে পড়েছে ওর কলেজের একটি জুনিয়র মেয়ের, আর পাপড়ি ওদের কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটির প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু কেউই মুখ ফুটে তাদের মনের কথা বলতে পারছে না। গান শুনতে শুনতে পাপড়ি অর্পণের কাঁধে মাথা রাখে। অর্পণ তৎক্ষণাৎ পাপড়ির মাথাটা সরিয়ে দিয়ে বলে, সব উকুন আমার মাথায় ঢুকিয়ে দে। ঋষিতা নই আমি, সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি। তারপর আনমনা হয়ে পাপড়ি বলে, রণদীপ কি আমার মনের কথা বুঝবে না রে? তার আগে তুই বল, ঋষিতার মনে কি আমার জন্য জায়গা আছে? কার মনে কি আছে তা আমি কি করে জানবো? তুই তো মেয়ে, মেয়েরাই তো মেয়েদের মনের কথা বোঝে। তুইও তো ছেলে। 100 বার। তাই তো তোকে বলি, রণদীপ যথেষ্ট হ্যান্ডসাম। তোর মতো খেদি বেচিকে ও পছন্দ করবে কেন? ফর্সা হলেই সব মেয়ে সুন্দর হয় না। ওই যে দেখ গরুটা, ওইটাও তো ফর্সা, ওকে বিয়ে কর। পাপড়ি ঋষিতার মতো ফর্সা নয় বটে, তবে তার শ্যামবর্ণ ফুটফুটে মুখখানা যে ভারী মিষ্টি তা অর্পণ বেশ জানে। সে বলে, এই তোদের দোষ, সুন্দরকে সুন্দর বলতে পারিস না। যাকগে, 6টা বেজে গেছে, চল ক্লাস শুরু হয়ে যাবে। কোচিং যাওয়ার পথে ষষ্ঠীতলার মোড়ে রণদীপকে দেখা গেল। বাইকে বসে সিগারেট খাচ্ছে। ওকে দেখেই পাপড়ি থমকে দাঁড়িয়েছিল। ওর ভুরুতে ভাঁজ। সেটা খেয়াল করে অর্পণ বলল, লুকিয়ে মদও খায় নাকি শুনেছি। হ্যান্ডসাম ছেলেদের একটু একটু নেশা থাকে, তুই কি বুঝবি? তুই যা, গোবর গণেশ, এক মাথা নারকেল তেল, কুমড়ো পটাশের মতো ভুঁড়ি। পাপড়ির কথা শুনে অর্পণের গা চিরবির করে উঠল। তখনই রণদীপ বাইকটা চালিয়ে নিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো, আর পাপড়ির উদ্দেশ্যে বলল, লিফট? আর তো 3 পা হাঁটলেই কোচি, ওইটুকু হেঁটে যেতে পারবে বলে বসলো অর্পণ। কুমড়ো পটাশ শুনে ওর মাথা গরম। পাপড়ি বিরক্ত চোখে তাকালো অর্পণের দিকে। ক্লাসে দেখা হচ্ছে। এই বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল রণদীপ। ইডিয়েট একটা। তখন আফসোস আর বিরক্তি মাখামাখি পাপড়ির কণ্ঠে, আর অর্পণের মনে অনাবিল আনন্দের ঝর্ণাধারা। কিছুদিন পর ফের সেই ঘটনা। লিফট? কম্পিউটার ক্লাস থেকে ফেরার পথে পাপড়িকে অফারটা দিল রণদীপ। পাপড়ি সলজ্জভাবে হাসল। তারপর রণদীপের কাঁধে ভর দিয়ে বাইকে উঠে বসল। রণদীপের কোমরটা জাপটে ধরে রেখেছে পাপড়ি। অর্পণের নাকের সামনে দিয়ে রণদীপ যখন পাপড়িকে নিয়ে বেরিয়ে গেল, তখন অর্পণের মনে হচ্ছিল ওর বুকের মধ্যে যেন অনেকগুলো পোকা কামড়াচ্ছে। সে মরিয়া হয়ে উঠল। ঋষিতাকে বলতেই হবে মনের কথা।
পরদিন সন্ধ্যায় কম্পিউটার ক্লাস থেকে একাই ফিরছিল অর্পণ। পিছন দিক থেকে পাপড়ি দ্রুত হেঁটে এসে ওর কাঁধে মৃদু ঠেলা দিল। দাঁড়ালি না কেন? কেন, রণদীপ পিক আপ করতে আসেনি? কি হয়েছে বলতো তোর? একটা আনকোড়া ছেলের বাইকে উঠে ওভাবে জাপটে ধরে বসতে হয়? আদিক্ষেতা। অর্পণ কিন্তু জানে বাইকে বসতে ভয় পায় পাপড়ি। ওর দাদার বাইকেও ও ওইভাবেই বসে। বেশ করেছি, দেখলাম তো সেদিন রোল কর্নারে বসে ঋষিতাকে রোল খাওয়াচ্ছিলি, আবার ঋষিতার বসার আগে জায়গাটা রুমাল দিয়ে মুছে দিলি। আদিক্ষেতায় তুই কম যাস নাকি? ওরা বিরক্ত মুখে পরস্পরের দিকে চেয়ে রইল। দিন কয়েক পরে পাপড়িদের ছাদে জরুরি বৈঠক। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। অর্পণ ঠিক করেছে ঋষিতাকে নিয়ে ঘুরতে যাবে। ঋষিতাও রাজি। অর্পণ খুব এক্সাইটেড। পাপড়ির কাছে ও পরামর্শ নিতে এসেছে, আর সঙ্গে সঙ্গে জানতে পেরেছে রণদীপও পাপড়িকে প্রস্তাব দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে দিন তার সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য। পাপড়ি হ্যাঁ বলে দিয়েছে। কোথায় নিয়ে যাবে? জানি না। তা তুই আর ঋষিতা কোথায় যাচ্ছিস? সেটা ঋষিতা ঠিক করেছে। কসমোস বলে কি একটা জায়গা, ওখানে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কি একটা কার্নিভাল হবে, তাই ওখানে যাবে বলল। কসমস? বাবা, কেমন যেন নামটা। কিন্তু ওর জন্য কি গিফট নিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছি না, বুঝলি। একটু হেল্প কর না রে। ধুর, কোনো গিফট দিতে হবে না। 1 প্লেট বিরিয়ানি খাইয়ে দিস, তাহলেই দেখবি ফুল ফ্ল্যাট হয়ে গেছে তোর ওপর। ইয়ার কি মারিস না। আর ঋষিতার জন্য একটা গিফট তৈরি করে দেবো, সেটা দিয়ে দিস, দেখিস ওর পছন্দ হবে। অর্পণ জানে পাপড়ি খুব ভালো আঁকে, হাতের কাজও খুব সুন্দর। অর্পণ নিশ্চিন্ত হলো। সেও পাপড়িকে একটা ছোট্ট সাজেশন দিল। বুঝোই তোর ছোট পিসির দেওয়া গোলাপি রঙের কুর্তিটা পরে যাস। ভ্যালেন্টাইন্স ডের বিকেলে নতুনের চায়ের দোকানের সামনে পাপড়ি অপেক্ষা করছিল। দূর থেকে একটা ছেলেকে আসতে দেখে প্রথমে চিনতে পারেনি ও। ছেলেটা আরও কাছে এলে পাপড়ির চোখ কপালে ওঠে। অর্পণকে যে চেনাই যাচ্ছে না আজ। সেই হাবলু গুবলু ছেলেটার নতুন স্টাইলে ছাঁটা চুল, চোখে কালো সানগ্লাস, পরনে লাল রঙের টি শার্ট, তার উপর কালো জ্যাকেট, ন্যারো ফিট জিন্স, পায়ে লাল স্নিকার। অর্পণের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল পাপড়ি। অন্যদিকে পাপড়ির পরনে অর্পণের পছন্দের পোশাক, কপালে ছোট্ট টিপ আর ছোট্ট করে বাঁধা চুলের খোঁপা। অর্পণ প্রশ্ন করে, কেমন লাগছে? চুলটা এরম করে কেটেছিস কেন? ঋষিতার এরকম পছন্দ। পাপড়ি আর কিছু না বলে ওর ব্যাগ থেকে একটা মুখবন্ধ খাম বের করে অর্পণের হাতে দিল। খামের ওপর খুব সুন্দর কয়েকটা নকশা, তার উপর একটা লাল কাগজের গোলাপ আটকানো, আর তার নিচে পাপড়ি তার মুক্তোর মতো হাতের লেখায় লিখেছে, আমার হৃদয়খানি খুলে দেখো। থ্যাঙ্কস রে। সাবধানে যাস। রণদীপ কোথায়? আসবে এক্ষুনি। অর্পণ চলে গেল। পাপড়ি অস্ফুট স্বরে বলল, আজ তোকে বড্ড অচেনা লাগছে। বাইকের হর্ন শুনে পাপড়ি পিছন ফিরে দেখল রণদীপ এসে দাঁড়িয়েছে। এক ক্যাবের পিছনের সিটে পাশাপাশি বসেছিল অর্পণ আর ঋষিতা। ঋষিতার পরনে কালো টপ আর জিন্স। অর্পণ ওকে দেখে গলে পড়েছিল যেন। আজ তার মনে অনেক পরিকল্পনা, কিন্তু ঋষিতার সামনে কি করবে আর কী বা বলবে কিছুই ভেবে কুলকিনারা করতে পারছিল না অর্পণ। ঋষিতা মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ব্যস্ত। ঋষিতা, গান শুনবি? কে শোনাবে? তুই? অর্পণের গানের গলা খুব মিষ্টি। প্রত্যয়ের সঙ্গে সে বলল, হ্যাঁ। আচ্ছা, শোনা। যে রবীন্দ্রসঙ্গীতগুলো সে পাপড়িকে গিয়ে শোনায়, আর পাপড়ি চোখ বন্ধ করে ওর কাঁধে মাথা রেখে শোনে,
সেগুলোরই একটা গাইতে লাগলো অর্পণ। গাইতে গাইতে আর চোখে দেখল ঋষিতা মুখ চাপা দিয়ে ফিক করে হাসছে। অর্পণকে থামতে দেখে ঋষিতা হাসির বেগ সামলাতে সামলাতে বলল, ক্যারি অন, আরে ক্যারি অন। অর্পণ আর গাইল না, গুম হয়ে গেল। তারপর কসমোসে পা দিয়েই সে বিস্ময়ে থ। অন্ধকারে রঙিন আলোর খেলা, চড়া মিউজিকের তালে তরুণ তরুণীদের উদ্দাম নাচ। এটা কোন জায়গা ঋষিতা? আরে তুই এটাও জানিস না? এটা একটা নাইট ক্লাব। আমরা এখানে কেন এসেছি? ভজন শুনতে, আর কি। অর্পণ দেখল অন্ধকারের মধ্যে থেকে ওরই বয়সী একটা ছেলে এগিয়ে এসে ঋষিতাকে জড়িয়ে ধরল। ওয়েলকাম ডিয়ার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অর্পণ জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। ঋষিতা অর্পণকে দেখিয়ে ছেলেটিকে বলল, ঈশান, ও হলো আমার কলেজের বন্ধু অর্পণ। আর অর্পণ, এই হলো ঈশান, আমার বেস্ট ফ্রেন্ড। অর্পণ বিস্ময় বিমূঢ়, জড় পদার্থের মতো নিশ্চল। ঋষিতা গানের তালে ঈশানের সঙ্গে কোমর দোলাচ্ছে। দূরে একটা চেয়ারে বিস্ময় স্তব্ধ অর্পণ। অচেনা পরিবেশে ওর দম বন্ধ হয়ে আসছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে বলে ঈশান ঋষিতার সঙ্গে ফটো তুলছিল। হঠাৎ অর্পণের খেয়াল হলো ওর কাছে ঋষিতার গিফটটা রয়ে গিয়েছে। সে ঠিক করলো ঋষিতাকে বাইরে নিয়ে গিয়ে ওর হাতে উপহারটা দিয়ে প্রপোজটা সেরেই ফেলবে। চতুর্দিকে আলো আধারি, গানের তীব্র শব্দের ধাক্কায় কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। ঋষিতা! অর্পণ চিৎকার করল। ছেলেমেয়েগুলো নাচতে নাচতে গায়ে এসে পড়ছে। এগোতে গিয়ে থমকে দাঁড়ালো অর্পণ। বিদ্যুৎ চমকের মতো লাল নীল আলোয় সে দেখতে পেল ঋষিতা আর ঈশান আলিঙ্গনে আবদ্ধ। এবার ঈশান একটা গোলাপ আর গিফট নিয়ে এসে ঋষিতাকে প্রপোজ করে। দৃশ্যটা দেখে অর্পণের মনে হলো চারিদিকে অক্সিজেনের বড্ড অভাব। দৌড়ে বাইরে এসে দম নিতে লাগলো অর্পণ। তার হাতে পাপড়ির দেওয়া খাম। অর্পণ সেটা খুলে দেখল ভিতরে আছে লাল কাগজের তৈরি একটা হৃদয় চিহ্ন। তার ভিতরে আছে একটা চকলেট, আর লেখা আছে, অর্পণ আর পড়তে পারল না। ঝাপসা হয়ে গেল দু চোখের দৃষ্টি। পাপড়িকে নিজের বাড়িতে নিয়ে এসেছে রণদীপ। বাড়িটা শূন্য দেখে পাপড়ি জিজ্ঞেস করল, তোমার মা বাবা কোথায় রণদীপ? ওরা মুম্বাই গেছে, কাল ফিরবে। ফাঁকা বাড়িটায় কেমন একটা ভয়ের গন্ধ পেল পাপড়ি। রণদীপ পাপড়িকে বসালো লিভিং রুমে। পাপড়ির গলা শুকিয়ে কাঠ, কপালে বিন্দু বিন্দু ঘাম। তাকে বসিয়ে রেখে রণদীপ নিয়ে এলো দুটো ঠান্ডা পানীয়ের গ্লাস। কোল্ড ড্রিঙ্কস খাও। গ্লাসটা নিতে গিয়ে হাত কেঁপে উঠল পাপড়ির। গ্লাসের পানীয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ওর মাথায় ঘুরে ফিরে আসছে দিন কয়েক আগে খবরের কাগজের একটা শিরোনাম, পানীয়ে ওষুধ, অজ্ঞান তরুণীকে ধর্ষণ করল যুবক। কি হলো? খাও। গ্লাস হাতে হতবুদ্ধি হয়ে বসে রইল পাপড়ি। বুকে যেন হাতুড়ি পেটার শব্দ আসছে। মনের মধ্যে বুদবুদের মতো ভেসে উঠছে একটাই কথা, অর্পণ, তুই কেন অন্য কারোর কাছে চলে গেলি? প্লিজ আমার কাছে ফিরে আয়। শুকনো গলায় পাপড়ি বলল, রণদীপ, তোমার গ্লাসটা আমায় দেবে প্লিজ? এবার হো হো করে হেসে উঠে রণদীপ বলল, এই, তুমি এটা ভাবছো না তো যে আমি তোমার শরবতের গ্লাসে কিছু মিশিয়ে দিয়েছি? আরে আরে বাবা, আমি অত খারাপ ছেলে নই। তোমাকে আমি আজ এখানে ডেকেছি একজনের সাথে দেখা করাবো বলে। কার সাথে? সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। প্লিজ একটু অপেক্ষা করো। রণদীপের কথা শেষ হতে না হতেই
কলিং বেলটা বেজে উঠল। ওই মনে হয় এসেছে, বসো, আমি আসছি। রণদীপ দরজা খুলতেই একটি মেয়ে ঘরে প্রবেশ করল। এবার রণদীপ পাপড়ির উদ্দেশ্যে বলল, পাপড়ি, মিট মাই গার্লফ্রেন্ড শতরূপা। শতরূপা, সি ইজ পাপড়ি। কথাটা শুনে পাপড়ি অবাক হয়ে গেল। রণদীপ বলল, আমি বুঝতে পেরেছিলাম পাপড়ি যে তুমি আমায় ভালোবাসো, কিন্তু আমি শতরূপাকে ভালোবাসি, আর এই কথাটা তোমায় আমি কিছুতেই বলতে পারছিলাম না। তাই আমি আজ তোমাকে আর শতরূপাকে দুজনকেই আমার বাড়িতে এনেছি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। পাপড়ি, আমি তোমাকে আমার একজন খুব ভালো বন্ধু মনে করি, আর তুমি আমার খুব ভালো বন্ধু ছিলে, আছো এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু ভালোবাসা জীবনে একবারই হয়, আর আমি শতরূপাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। রণদীপের কথাগুলো শুনে পাপড়ির মনে হলো ওর হৃদয়ের পুঞ্জীভূত ভালোবাসাকে কোনো এক দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল। পাপড়ি ম্লান হেসে রণদীপকে বলল, তোমাদের ভবিষ্যৎ আনন্দময় হোক, এই কামনা করি। রণদীপ, এবার আমি আসি। নতুনের চায়ের দোকানের সামনে টোটো থেকে নামলো পাপড়ি। রাত হয়ে এসেছে, দোকানের ঝাঁপ বন্ধ। পাপড়ি দেখল লাইট পোস্টের আলোর নিচে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে অর্পণ, বিধ্বস্ত, হতাশ, একা। পায়ের শব্দ শুনে অর্পণ চোখ তুলে তাকালো, দুজন দুজনের দিকে এক দৃষ্টে তাকিয়ে। এবার পাপড়ি এগিয়ে এলো অর্পণের দিকে। অর্পণের চোখে চোখ রেখে পাপড়ি বলল, কি রে, মুখটা এমন শুকনো করে দাঁড়িয়ে আছিস কেন? একটা কথা ভাবছি। কি এমন গুরুত্বপূর্ণ কথা যে এত রাতে এখানে দাঁড়িয়ে ভাবছিস? ভাবছিলাম যে কি? বাবরি, আমি একটা বিষয় উপলব্ধি করলাম, বুঝলি? আরে কি? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়। মানে? বাবরি, আমি তোকেই ভালোবাসি। অর্পণের মুখে কথাটা শুনে অবাক হয়ে যায় পাপড়ি। পাপড়ি বলে, জানিস তো, আমিও একটা কথা বুঝতে পেরেছি। কি রে? হয়তো নিজের অজান্তেই, কিন্তু কখন জানি না, আমিও হয়তো তোকেই ভালোবেসে ফেলেছি। পাপড়ির মুখে এই কথা শুনে অর্পণ হাঁটু মুড়ে বসে পাপড়িকে প্রপোজ করল। আর এমন সময় বেজে উঠল অর্পণের ফোনের রিংটোন। বাজছে সেই কাগজের হৃদয় চিহ্নের ভেতরে পাপড়ির লিখে রাখা ওই রবীন্দ্রসঙ্গীতটা, যেটা পড়তে পড়তে অর্পণের দু চোখ থেকে বৃষ্টি নেমেছিল। গান ছড়িয়ে যাচ্ছে রাতের আকাশে, মনের গলিখুঁজিতে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। আজকের এই গল্পে কথকের ভূমিকায় আমি গল্পকথক প্রিয়ব্রত, অর্পণের ভূমিকায় মনিত বন্দ্যোপাধ্যায়, পাপড়ির ভূমিকায় শ্রীময়ী ঘোষ, রণদীপের ভূমিকায় অঙ্কিত সেনগুপ্ত, ঋষিতার ভূমিকায়
গার্গী মুখার্জি, ঈশানের ভূমিকায় শাশ্বত চক্রবর্তী, আমারও পড়ানো যাহা চায় মূল সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর, সঙ্গীত পরিবেশনায় সবুজ গঙ্গোপাধ্যায়। শেষ হলো গল্পকথক প্রিয়ব্রতর আজকের নিবেদন। আমি আশা করব আজকের নিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।